পাহাড়ে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ভারতের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউপিডিএফ, সার্বভৌমত্বের জন্য হুমকি। আসন্ন নির্বাচনে 2টি ব্যালটে ভোট দিতে হবে মাত্র 52 সেকেন্ডে। একে ঝুঁকিপূর্ণ ও অসম্ভব বলে মত বিশ্লেষকদের। থামছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অতর্কিত স্লোগান দিয়ে পালাচ্ছে ব্যানার রেখেই। এমপি কোটায় আনা আওয়ামী নেতাদের 30টি বিলাসবহুল গাড়ি যাচ্ছে আমলাদের সেবায়, আনা হয় শুল্কমুক্ত সুবিধায়। নির্বাচনে প্রার্থী হবেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ আলম, ডিসেম্বরে করবেন পদত্যাগ বলছে প্রতিবেদন। নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পাহাড়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে চায় সেনাবাহিনী, কিন্তু সে জায়গাটিকে বিহারের সম্পত্তি দাবি করে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের এ কাজে উস্কে দিচ্ছে ভারতের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। অথচ সরকারি নথি বলছে এটি 1934 সালের কলকাতা গ্যাজেটে ঘোষিত রাষ্ট্রীয় খাস জমি। প্রশাসন ও স্থানীয়রা বলছে ইউপিডিএফ এর এই অবস্থান রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। স্থানীয় সূত্র জানায়, পার্বত্য খাগড়াছড়ির বার্মাছড়ি ইউনিয়নের আর্য কল্যাণ বনবিহার এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ইউপিডিএফ এর সমর্থিত একাংশের দাবি জায়গাটি আর্য কল্যাণ বনবিহারের নামে নিবন্ধিত, তাই এখানে সেনা ক্যাম্প স্থাপন করা যাবে না। এ দাবির জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তথ্য বলছে, ব্রিটিশ আমল থেকেই ওই এলাকায় কোনো ব্যক্তি বা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে মালিকানা অনুমোদন দেওয়া হয়নি। সরকারি দলিলে জমিটি এখনও সংরক্ষিত বনাঞ্চলের অংশ হিসেবেই উল্লেখ রয়েছে, কিন্তু ভারতের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর উস্কানিতে স্থানীয়রা সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করছে। এতে নারী ও শিশুদের সামনে রেখে মানবঢাল তৈরি করছে গোষ্ঠীটি। ইউপিডিএফ সমর্থিত ভিক্ষু সংঘের নেতারা বলছেন জমিটি স্থায়ীভাবে দখলভুক্ত, তাই সেনা ক্যাম্প স্থাপনে তারা অনুমতি দেবেন না। এরই মধ্যে বিষয়টি আরো জটিল আকার ধারণ করেছে। বৌদ্ধ সম্প্রদায়ের একটি অংশ আগামী 29শে অক্টোবর সেখানে মহাসংঘ দান নামে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চাকমা রাজা দেবাশিস রায় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তবে প্রশাসন বলছে এ ধরনের সফর বা অনুষ্ঠান কোনো অনুমোদন দেওয়া হয়নি। সম্প্রতি ইউপিডিএফ ঘনিষ্ঠ পেজগুলোতে বলা হচ্ছে সরকারও এখন আমাদের সঙ্গে, কিন্তু উপদেষ্টার দপ্তর বলছে এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। একজন সিনিয়র সেনা কর্মকর্তা বলেন, আমাদের হাতে অস্ত্র আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ইউপিডিএফ এর মতো সংগঠনগুলো যেভাবে মাঠে আধিপত্য বিস্তার করছে তা সরকারের নীরব অনুমোদন ছাড়া সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, পার্বত্যাঞ্চলে যখনই সেনা নিয়ন্ত্রণ দুর্বল হয় তখনই ইউপিডিএফ এর মতো সংগঠনগুলো নিজেদের প্রভাব আরো বাড়িয়ে নেয়। বিশ্বজুড়ে এমন নজির অসংখ্য। পূর্ব তিমুরে ইন্দোনেশীয় সেনা নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার পর স্থানীয় মিলিশিয়ারা স্বাধীনতার ঘোষণা দেয়, পরে দেশটি আন্তর্জাতিক চাপের মুখে আলাদা হয়। তাই পার্বত্যাঞ্চলে সামরিক নিয়ন্ত্রণ দুর্বল হলে তার ফলাফল হতে পারে ভয়াবহ। ফারিন রহমান প্রীতি, এনপিবি। এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের সময় মিলবে মাত্র 52 সেকেন্ড। এর মধ্যেই শেষ করতে হবে 2টি ব্যালটের ভোট। নারী ভোটারদের জন্য সময় ধরা হয়েছে 57 সেকেন্ড, আর পুরুষদের জন্য আরও কম, মাত্র 48 সেকেন্ড। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট হলে এই সময়ের মধ্যে 2টি ব্যালটে সিল দিতে হবে ভোটারদের। বিষয়টিকে ঝুঁকিপূর্ণ ও প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। অতীতে ভোট গ্রহণের কাজে অংশ নেয়া একাধিক পোলিং অফিসারের মতে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে একজন ভোটারের 4 থেকে 5 মিনিট সময় লাগে। নারী ভোটারের ক্ষেত্রে এই সময় দরকার আরও বেশি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক সমকাল।
প্রতিবেদনে বলা হয়, ইসি হিসাব করেছে নারী বুথে 500, পুরুষ বুথে 600 এবং প্রতি কেন্দ্রে প্রায় 3000 ভোটার ভোট দেবেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 8 ঘন্টা বা 480 মিনিটে শেষ করতে হবে সব ভোট, অর্থাৎ প্রতিজন ভোটারের জন্য বরাদ্দ সময় 1 মিনিটেরও কম। নির্বাচন কমিশন বলছে, বুথ প্রতি ভোটার সংখ্যা বাড়ানোয় তারা প্রায় 100 কোটি টাকা সাশ্রয় করবে। এবার বুথ কমেছে প্রায় 49,000, ফলে 1.5 লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজন পড়বে না। তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত যতটা স্মার্ট ততটা ঝুঁকিপূর্ণ, কারণ 1 মিনিটেরও কম সময়ে 2টি ব্যালটে ভোট দেয়া বাস্তবে প্রায় অসম্ভব। ইসির কর্মকর্তারা জানাচ্ছেন, আগের নির্বাচনের তুলনায় এবার কক্ষ প্রতি ভোটার বেড়েছে 100 জন, নতুন যুক্ত হয়েছে 76 লাখ ভোটার, কিন্তু বুথ কমেছে 16,000, ফলে অনেক কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে আরও বেশি সময় কাটাতে হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা নির্বাচন কর্মকর্তা জানান, স্থানীয় সরকারের নির্বাচনের তুলনায় জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়, সময়ও তুলনামূলক কম লাগে। তবে 1 মিনিটেরও কম সময় পাওয়া নিয়ে ভোটারদের বিড়ম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে। তার মতে, গোপন কক্ষে বেশিরভাগ ভোটার 1 থেকে 1.5 মিনিট সময় ব্যয় করেন। শনাক্তকরণ, কালি লাগানো, ব্যালট ইস্যু ও সই দেয়া সহ পুরো প্রক্রিয়া লাগে 3 থেকে 4 মিনিটের বেশি। নির্বাচন বিশ্লেষক মোহাম্মদ আব্দুল আলিম বলেন, গণভোটের বিষয়টি মাথায় রেখে এই পরিকল্পনা করা হয়নি। সংসদের ভোট ও গণভোট একদিনে হলে ইসির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন, কারণ এত অল্প সময়ে 2টি ব্যালটে ভোট শেষ করা বাস্তবে খুবই কঠিন। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শনে রাজধানীতে নিয়মিতভাবে চলছে ঝটিকা মিছিল। ভোরবেলা বা ফাঁকা সড়কে হঠাৎ 15 থেকে 20 জন তরুণ রাস্তায় নেমে শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে স্লোগান দিয়ে শুরু করে মিছিল। এই সময় কেউ ফেসবুকে লাইভ সম্প্রচার করে, কেউ ব্যানার ধরে সামনে এগিয়ে যায়। হঠাৎ কোনো শব্দ বা সাইরেন শোনার সঙ্গে সঙ্গে পুরো দল মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায়। প্রতিদিনই এইভাবে রাজধানীর বিভিন্ন সড়কে ঝটিকা মিছিল চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির নেতাকর্মীরা। দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব মিছিলে অংশ নিলেই দেওয়া হয় 5,000 টাকা, আর ব্যানার ধরলে 8,000 টাকা। এমন রেটেই চলছে লীগের এই কার্যক্রম। মিছিলের জন্য দূরবর্তী জেলা থেকেও লোক ভাড়া করে আনা হয় এবং অংশগ্রহণকারীদের মুখে মাস্ক থাকায় পুলিশ তাদের সহজে চিহ্নিত করতে পারছে না। পুলিশের তথ্য বলছে, এসব মিছিলে অংশ নেওয়া অধিকাংশই নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। গত 1 মাসে পুলিশ অন্তত 150 জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, এক একটি মিছিল স্থায়ী হয় মাত্র 1 থেকে 1.5 মিনিট। পথচারীর বেশে থাকা কয়েকজন হঠাৎই দৌড়ে গিয়ে স্লোগান শুরু করে, কেউ ফেসবুকে লাইভ দেয়। তারপর হঠাৎ করে ককটেলের শব্দ বা পুলিশের গাড়ির সাইরেন শুনলেই সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। কখনো ব্যানার ফেলে রেখে পালিয়ে যায়। কোনো কোনো এলাকায় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে, এসব ঝটিকা মিছিল কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং নাশকতারই অংশ। ডিএমপি সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এমন মিছিলের সংখ্যা বেড়েছে। বিশেষ করে বিজয় সরণি, পান্থপথ, মতিঝিল, শান্তিনগর, উত্তরা, বাংলা মোটর ও বিজয়নগর এলাকাগুলোয় এমন মিছিল বেশি দেখা যাচ্ছে। গত 7 সেপ্টেম্বর বিজয় সরণি এলাকায় এমনই এক ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের কিছু কর্মী। এর মধ্যে পথচারী বেশে দাঁড়িয়ে থাকা কয়েকজন হঠাৎই স্লোগান দিতে শুরু করে। এর 2 মিনিটের মধ্যেই মিছিল শেষ করে তারা পালিয়ে যায়। তবে কিছু অংশগ্রহণকারীকে পথচারীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়। তাদের মধ্যে একজন জানায়, মাদারীপুর থেকে তাকে ভাড়া করে আনা হয়েছিল, বিনিময়ে সে পেয়েছে 5,000 টাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এসব মিছিলে টাকার লেনদেন হচ্ছে আর তহবিল আসছে হুন্ডির মাধ্যমে। তিনি বলেন, আমরা নজরদারি করছি, কে অর্থ দিচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঝটিকা মিছিল একটি আইন বহির্ভূত কাজ। বিশৃঙ্খলা সৃষ্টি ও সম্ভাব্য হামলার উদ্দেশ্যেই এই আয়োজন।
ফারিন রহমান প্রীতি, এনপিবি। এক সময় গাড়িগুলোয় ঘুরতেন মন্ত্রী এমপিরা, বাজতো সাইরেন, রাস্তায় দাঁড়িয়ে মানুষ তাকিয়ে দেখত কোটি টাকার ঝলক। আওয়ামী মন্ত্রী এমপিদের সেই বিলাসবহুল গাড়িগুলোই এখন যাচ্ছে সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য। ক্ষমতার পালা বদলের পর এসব গাড়ি এখন নতুন ঠিকানা পাচ্ছে পরিবহন অধিদপ্তরে। সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলে এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রি না করে সরকারি ব্যবহারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ইতোমধ্যেই চট্টগ্রাম কাস্টম হাউসকে চিঠি পাঠিয়েছে গাড়িগুলো পরিবহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দিয়ে। বুধবার বিকেলে চিঠি পাওয়ার পরই চট্টগ্রাম বন্দরের কারশেডে থাকা গাড়িগুলো সরকারি পরিবহন পুলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন বিষয়টি এত সহজ নয়, কারণ অতীতে কখনো এমন দেখা যায়নি যে নিলাম ছাড়াই এভাবে জব্দ গাড়ি সরকার নিজেদের ব্যবহারে নিয়েছে। শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসন আমলে ক্ষমতাসীনদের মধ্যে বিলাসবহুল গাড়ি ছিল মর্যাদার প্রতীক। শুল্কমুক্ত সুবিধায় জাপান ও ইউরোপ থেকে আনা এসব গাড়ির দাম ছিল ৩ কোটি থেকে ১৬ কোটি টাকার মধ্যে। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি সরকার পতনের পর সব হিসাব এলোমেলো হয়ে যায়। সংসদ ভেঙে যাওয়ায় মন্ত্রী এমপিরা আর ছাড়পত্র জমা দিতে পারেননি। ফলে কাস্টমে আটকা পড়ে মোট ৩১টি গাড়ি। নিয়ম অনুযায়ী বন্দরে খালাসের ৩০ দিনের মধ্যে গাড়ি ছাড়ানোর বাধ্যবাধকতা ছিল, কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় বন্দর কর্তৃপক্ষ নিলামের তাগিদ দেয়। এরপর চট্টগ্রাম কাস্টম হাউস ৩ কোটি থেকে ১৬ কোটি টাকা পর্যন্ত ভিত্তি মূল্য নির্ধারণ করে নিলামের আয়োজন করে, কিন্তু সেখানেই শুরু হয় নাটক। কাস্টম সূত্র জানায়, প্রভাবশালী এক নিলাম সিন্ডিকেট পানির দামে এই গাড়িগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ৮ থেকে ১৬ কোটি টাকার গাড়ির দাম উঠে মাত্র ১ থেকে ৫ লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে ভিত্তি মূল্যের ৬০% দাম উঠলেই পণ্য হস্তান্তর করা যায়, কিন্তু তা হয়নি। তাই দ্বিতীয় নিলামের কথা ওঠে, আর তখনই সরকার সিদ্ধান্ত নেয় গাড়িগুলো বিক্রি নয়, যাবে সরকারি ব্যবহারে। তবে অনেকেই আশঙ্কা করছেন, এভাবে নিলাম বাতিল করে গাড়ি আত্মসাতের সিদ্ধান্ত ভবিষ্যতে আইনি জটিলতায় ফেলতে পারে সরকারকে। চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার জানিয়েছেন, মোট ৩৮টি গাড়ির মধ্যে ৭টি গাড়ি ইতোমধ্যে ছাড় করা হয়েছে। বাকি ৩০টি গাড়ি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যানবাহন অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র জানায়, পতনের ঠিক আগে নিজেদের গাড়ি ছাড় করে নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন সহ অন্তত ৭ জন সাবেক সাংসদ। আর বাকি যাদের গাড়ি এখন সরকারি হেফাজতে, তাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, জান্নাতারা হেনরি, ওবায়দুল ওয়াহেদ, আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। একসময় ক্ষমতার প্রতীক ছিল এই গাড়িগুলো। আজ সেগুলো সরকারি গ্যারেজে সারি সারি দাঁড়িয়ে আছে একজন শাসকের পতনের চিহ্ন হয়ে। ফারিন রহমান প্রীতি, এনপিবি। মানে আমি কখন নামবো এটা আমি জানি না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এর মধ্যেই জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ২ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন ইসি বহুল আলোচিত নির্বাচন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জাতীয় দৈনিক কালবেলা জানিয়েছে, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দুজনেই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন। অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা পদত্যাগপত্র জমা দিতে পারেন। একই সঙ্গে দুজনেই আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহী। সম্প্রতি উপদেষ্টাদের ভূমিকা নিয়ে সরব হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে উপদেষ্টা পরিষদের কিছু সদস্য নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। যদিও বিএনপি প্রকাশ্যে কোনো নাম উল্লেখ করেনি, তবে রাজনৈতিক মহলের ধারণা ইঙ্গিতটি দেওয়া হয়েছে ২ ছাত্র উপদেষ্টার দিকেই। এনসিপির পক্ষ থেকেও অভিযোগ এসেছে, উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন।
জানা যায় গত সেপ্টেম্বরেই অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা কিছুটা সময় চেয়ে নেন। তবে এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পদত্যাগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এর আগে গত 14 আগস্ট আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার আগেই আমি পদত্যাগ করব। অন্যদিকে 28 সেপ্টেম্বর মাহফুজ আলম জানান, 2 মাস ধরে অনিশ্চয়তায় আছি, কখন পদত্যাগ করব তা জানি না। 24-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 8ই আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 23 সদস্যের এই উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি ছিলেন, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। শুরুতে এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলামও উপদেষ্টা ছিলেন। তিনি 25শে ফেব্রুয়ারি পদত্যাগ করে এনসিপি গঠনের নেতৃত্ব দেন। পরে মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হন, আর আসিফ মাহমুদ দায়িত্ব পান স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের। রাজনৈতিক সূত্রগুলো বলছে, পদত্যাগের পর দুজনেই নির্বাচনে অংশ নেবেন। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও তিনি ঢাকা 10 বা ঢাকার অন্য কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন। ধারণা করা হচ্ছে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, যদিও এনসিপির সমর্থন থাকবে তার পক্ষে। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লড়তে পারেন লক্ষ্মীপুর 1 আসন থেকে, যেখানে বিএনপি জোটগতভাবে তাকে জায়গা দিতে পারে। তবে এনসিপির অনেক নেতা মনে করছেন, পদত্যাগের পর এই দুই ছাত্র উপদেষ্টা সরাসরি দলে যোগ নাও দিতে পারেন। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, যে কোনো উপদেষ্টা যদি রাজনৈতিক দলে যোগ দিতে চান তাহলে আগে তাকে পদত্যাগ করতেই হবে। এরপর দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ছাত্র উপদেষ্টারা এনসিপিতে যোগ দেন, আমরা তাদের স্বাগত জানাবো। ফারিন রহমান প্রীতি, এনপিবি।